বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পরিবেশ ও সম্পদ। এই চ্যাপ্টারটা ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামে কিন্তু রয়েছে। তো এই চ্যাপ্টারটা মন দিয়ে বুঝবে, ওকে। আর এখানকার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে বা আসবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করে দেব। এই চ্যাপ্টারে আমরা প্রাকৃতিক সম্পদ মানে প্রকৃতির থেকে আমরা কি কি সম্পদ পাই, যেমন ধরো জল, বায়ু, মাটি, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু প্রকৃতি থেকে আসা, ঠিক আছে, প্রকৃতির দান। তারপরে রয়েছে হচ্ছে পুনর্বীকরণ শক্তি, অপুনর্বীকরণ শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ারভাটা শক্তি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই চ্যাপ্টারে রয়েছে। তারপর পরিবেশ সংরক্ষণের কি কি উপায় রয়েছে, তারপর পরিবেশকে আমরা মানে গাছ আমাদের কি কি উপকার করে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু রয়েছে। তাহলে মেইন গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদের। ফার্স্ট যেটা প্রশ্ন, একটি পুনর্বীকরণ বলতে পারো বা পুনর্ব্যবহারযোগ্য সম্পদের নাম লেখো। তাহলে পুনর্ব্যবহার মানে কি, যেটা আমরা হয়তো ব্যবহার করছি কিন্তু কোনোদিনও শেষ হবে না, পুনরায় মানে বারবার আমরা ইউজ করতে পারবো বা ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে সৌরশক্তি। মানে জল বা বায়ু এটাও কিন্তু বলতে পারো। একটি অপুনর্বীকরণ যা ব্যবহারে শেষ হয়ে যায় সেই শক্তির নাম কয়লা, জীবাশ্ম জ্বালানি। দেখো, জীবাশ্ম জ্বালানি হতে গেলে কিন্তু অনেক অনেক সময় লেগে যায়, মানে বলতে পারো কোটি কোটি সময়। মানে কোনো হচ্ছে উদ্ভিদের মানে মরা উদ্ভিদ হতে পারে বা হচ্ছে প্রাণী দেহ যেটা মৃতদেহ হতে পারে, এই সমস্ত জিনিস যখন মাটির নিচে চাপা পড়ে যায় তখন দীর্ঘদিন মানে কোটি কোটি বছর পর কিন্তু জীবাশ্ম জ্বালানি তৈরি হয়, ইংলিশে বলা হয় ফসিল ফয়েল, ওকে। আর তারপর হচ্ছে কয়লা, এগুলোও কিন্তু তৈরি হতে অনেক অনেক কোটি কোটি বছর সময় লেগে যায়। গাছপালা আমাদের পরিবেশের কোন উপাদান শোধন করতে সাহায্য করে? দেখো, গাছপালা যেটা আছে বা বাতাস, আমরা যে কার্বন ডাইঅক্সাইড বের করছি শরীরের থেকে সেটা কিন্তু শোষণ করে নেয়, আর তার বিনিময়ে কি দিচ্ছে আমাদেরকে? অক্সিজেন কিন্তু দেয়, ঠিক আছে। আর অক্সিজেনের সংকেত হচ্ছে ও, নিচে 2 লিখবে। O2 হচ্ছে অক্সিজেনের সংকেত, আর কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে CO2, মনে থাকবে তো? ওকে। এরপরে নেক্সট, জীবাশ্ম জ্বালানি কোনটি? তাহলে আমি এখনই বললাম কয়লা একটি জীবাশ্ম জ্বালানি হবে, উদাহরণ দিয়ে দেবা, বা খনিজ তেলও দিতে পারো। কয়লা প্রধানত কী কাজে ব্যবহার করা হয়? তাপবিদ্যুৎ উৎপাদনে এবং বিভিন্ন কারখানায় জ্বালানি হিসেবে আমরা কিন্তু কয়লাটাকে ব্যবহার করে থাকি। বিদ্যুৎ শক্তি উৎপাদনের 2টি প্রধান মাধ্যমের নাম, একটা হচ্ছে তাপবিদ্যুৎ আর একটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র। সৌরশক্তি ব্যবহারের একটি প্রধান সুবিধা কী? দেখো, সৌরশক্তি বলতে কি, সূর্যের যে রশ্মি দিচ্ছে অর্থাৎ সূর্যের আলোটাকে ইউজ করে যেটা আমরা তৈরি করছি, যেমন ধরো সৌরশক্তিকে ব্যবহার করে আমরা লাইট, ফ্যান, পাখা, এসি, টিভি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা মানে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাচ্ছি। তো সৌরশক্তি কি কোনোদিনও শেষ হবে? হবে না তো। তাহলে সৌরশক্তি সবসময় পাওয়া যায়, তাহলে এটা একটা আমরা বলতে পারি সুবিধা। আর একটা সুবিধা কি, যে সৌরশক্তির ফলে কিন্তু বায়ু দূষণ ঘটে না, মানে বায়ুতে কোনো রকম হচ্ছে ক্ষতি করে না, বায়ু দূষণ ঘটায় না। মাটি কেন আমাদের কাছে এক অমূল্য সম্পদ? দেখো, মাটি হচ্ছে অমূল্য সম্পদ কেন? কারণ মাটিতেই আমাদের যে জীবন বা প্রাণের মেন অক্সিজেন সে কে দেয়? গাছ। আর গাছ কোথায় উৎপন্ন হয়? মাটিতে তৈরি হয়, ঠিক আছে। বা বিভিন্ন যে শাক সবজি আমরা খাই, আমাদের যে খাওয়ারের উৎস সেটাও তো কিন্তু মাটির থেকেই আসছে, অর্থাৎ মাটিতেই সে উদ্ভিদ বা বিভিন্ন শাকসবজি লাগিয়েই তো আমরা খাচ্ছি খাবার দাবার, ওকে। সামাজিক সম্পদ কাকে বলে? সমাজের কল্যাণে বা সমাজের মানুষের কল্যাণের জন্য আর ব্যবহারের জন্য তৈরি সম্পদকে আমরা বলবো সামাজিক সম্পদ। যেমন বিদ্যালয়, যেখানে তুমি প্রত্যেকদিন স্কুলে যাও সেটাকে বলে বিদ্যালয় বাংলায়, ইংলিশে বলে স্কুল। তারপর হচ্ছে হাসপাতাল বা ইংলিশে বলে হসপিটাল, তারপর লাইব্রেরি যেখানে আমরা বই পড়ি। তো এই সমস্ত বিষয়গুলি কি করছে? সমাজের কল্যাণের জন্য ব্যবহার করা হচ্ছে। যেমন একটা স্টুডেন্ট বা একটা ছাত্র যখন স্কুলে যায় তখন টিচার তাকে মানে লাইফের গঠন বা তাকে লাইফে কি করে চলতে হবে, জীবনে ছোট থেকে বড় হতে হবে, কি করে মানুষের সাথে চলতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু স্কুলে শেখানো হয়। সেজন্য এটা আমরা বলতে পারি সামাজিক সম্পদ। প্লাস্টিক আর পলিথিন কেন হচ্ছে পরিবেশের শত্রু? দেখো, প্লাস্টিক আর পলিথিন কোনো একটা জায়গায় তুমি প্লাস্টিক ফেলে রাখো, বা আমরা যে দেখি এত প্লাস্টিক জমে আছে, প্লাস্টিক কেন নষ্ট হচ্ছে না? কারণ মাটি যে আছে, মাটি প্লাস্টিকটাকে ভাঙতেই পারে না, মানে প্লাস্টিকের কণাগুলা এত হয় যে মাটির ব্যাকটেরিয়াগুলো সহজে ওকে ভাঙতে পারে না, সরল অণুতে কিন্তু ফেলতে পারে না। সেই জন্য আমরা বলতে পারি প্লাস্টিক হচ্ছে আমাদের পরিবেশের শত্রু। যেমন এমনি নর্মাল যদি তুমি আমাদের মা যে বাড়িতে রান্না করে সবজির খোসা বা বিভিন্ন গৃহস্থালির আবর্জনা বলা হয় ভালো ভাষায়, তো গৃহস্থালির যে আবর্জনা এগুলো কিন্তু তুমি যদি এক জায়গায় ফেলে রাখো তাহলে কিছুদিন এসে পরে দেখবা যে
ওগুলা জিনিসগুলো পচে গেছে, অর্থাৎ মাটি ওগুলাকে পচিয়ে ফেলেছে, ঠিক আছে, মাটির যে ব্যাকটেরিয়া বা জীবাণু রয়েছে। তো ওগুলাই আমরা পরিবেশের শত্রু বলবো না, ওরা তো মাটিতে মিশে গেল, ওগুলো হচ্ছে সারে তৈরি হয়ে যায়। কিন্তু এই যে প্লাস্টিক কিন্তু কোনোদিনও পরিবেশে মেশে না, সেজন্য প্লাস্টিক পরিবেশের শত্রু, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে নেক্সট, এটা তো হয়ে গেল। বায়ু শক্তি আর পবন শক্তিকে কাজে লেগে আমরা কি তৈরি করি? বিদ্যুৎ শক্তি ব্যবহার করে থাকি। প্রাকৃতিক সম্পদ আমরা কাকে বলবো? প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব উপাদান মানুষের চাহিদা পূরণ করে আর জীবনযাপনকে সহজ করে দেয়, সেটাকে আমরা বলবো প্রাকৃতিক সম্পদ বা প্রকৃতির দান। যেমন বললাম প্রথমেই, জল, বায়ু, মাটি, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। ওকে, গাছপালা আমাদের পরিবেশে কী উপাদান দেয়? এটা তো আমরা জানি, এটা হচ্ছে অক্সিজেন উপাদান কিন্তু দেয়। তাহলে আমরা কিন্তু যে শর্ট কোশ্চেন যেগুলো আমি বললাম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে। এতক্ষণ আমরা 1 মার্কের প্রশ্ন দেখলাম, এখন আমরা 2 বা 3 মার্কের প্রশ্নের উত্তর মানে কোশ্চেন আর অ্যান্সারগুলো দেখে নেব, ঠিক আছে। ফার্স্ট যেটা প্রশ্ন রয়েছে, অপ্রচলিত আর প্রচলিত শক্তি আমরা কাকে বলবো? এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, কাকে বলেও আসতে পারে, পার্থক্যও আসতে পারে, ঠিক আছে। অপ্রচলিত শক্তি হচ্ছে কি? যেই সমস্ত শক্তিগুলো বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে আর ব্যবহারের ফলে শেষ হয়ে যাবে এবং পরিবেশ দূষণ ঘটাবে, তাদেরকে আমরা বলবো প্রচলিত শক্তি। যেমন হচ্ছে উদাহরণ কয়লা, খনিজ তেল, ঠিক আছে। আর অপ্রচলিত শক্তি কি? যে শক্তির ব্যবহার তুলনামূলকভাবে নতুন এবং কখনো এটা শেষ হবে না, পরিবেশ দূষণও ঘটাবে না, তাদেরকে আমরা বলবো অপ্রচলিত শক্তি। কি? সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, এগুলো সবই কিন্তু আমাদের অপ্রচলিতর মধ্যে পড়ে। এরপরে নেক্সট, পরিবেশ দূষণ রোধে গাছের ভূমিকা কি? দেখো এই একই বারবার কথা আসবে, গাছ অক্সিজেন দেয়, আমরা কার্বন ডাইঅক্সাইড গাছকে দিই, কার্বন ডাইঅক্সাইড গাছ শোষণ করে নেয়, এটাই কিন্তু মেন কারণ, আর অন্য কিছু। আর পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। গাছ বাতাস থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড, যার সংকেত কিন্তু CO2 হয়, ঠিক আছে। CO2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত আর অক্সিজেনের সংকেত হচ্ছে O2। ওকে, শোষণ করবে এবং অক্সিজেন যোগাবে। গাছ কি করে? মাটির ক্ষয় রোধ করে, বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং ধূলিকণা শুষে নিয়ে বাতাসকে পরিষ্কার করে দেয়। এরপরে নেক্সট প্রশ্ন, জল সংরক্ষণ করার 2টি সহজ উপায় লিখো। জল সংরক্ষণ করার জন্য আমরা কি? কলের জল অপ্রয়োজনীয় খুলে না রাখলেও হবে। তারপর বৃষ্টি যখন পড়বে সেই বৃষ্টির জলটাকেও আমরা কিন্তু সংরক্ষণ করে নিতে পারি। বৃষ্টির জল সংরক্ষণ করে আমরা গৃহস্থালির কাজ করতে পারি। গৃহস্থালির কাজ বলতে ধরো বাসন মাজা, ঘর বাড়ি মুছা, তারপর কাপড় কাচা, হাত মুখ ধোয়া, স্নান করা, এগুলো করতে পারি। শুধুমাত্র বৃষ্টির জলটা পানযোগ্য হয় না, মানে আমরা খেতে পারবো না। বাকি এমনি আমাদের গৃহস্থালি যত কাজকর্ম আছে সব কিছুই কিন্তু আমরা করতে পারবো। কিসের সাহায্যে? জলের সাহায্যে, বৃষ্টির জলের সাহায্যে। এরপরে কয়লা ও খনিজ তেলকে অপুনর্বীকরণযোগ্য সম্পদ বলা হয় কেন? অপুনর্বীকরণ কথাটার অর্থ কি? যেটা আমরা যদি বেশি ব্যবহার করি তাহলে কিন্তু একটা সময় পরে আর পৃথিবীতে পাওয়া যাবে না, অর্থাৎ হারিয়ে যাবে। যেমন কয়লা হতে পারে, পেট্রোলিয়াম হতে পারে, এগুলো হচ্ছে অপুনর্বীকরণ যোগ্য সম্পদ। আর পুনর্বীকরণ কি? যেগুলো আমরা যতই ব্যবহার করি না কেন সেটা কিন্তু কোনোদিনও প্রকৃতি থেকে হারিয়ে যাবে না। যেমন বাতাস, বায়ু, একই ব্যাপার, সূর্যের আলো, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোনোদিনও প্রকৃতি থেকে হারিয়ে যাবে না। ওকে, এরপরে নেক্সট প্রশ্ন রয়েছে যে বায়ু দূষণ পরিবেশ ও সম্পদের উপর কী প্রভাব ফেলে? বায়ু দূষণের ফলে মানুষ আর প্রাণীদের শ্বাসকষ্ট হয়। দেখো বাতাসে অক্সিজেনের পাশাপাশি কিন্তু বিভিন্ন অনেক রকমের গ্যাস রয়েছে। এবার তার মধ্যে ধরো কার্বন মনোক্সাইড খুব বিষাক্ত এক প্রকার গ্যাস, নাইট্রোজেনের পরিমাণটাও থাকে মোটামুটি। নাইট্রোজেন কিন্তু আমাদের মানুষ শরীরে অতটা ক্ষতি করে না, কিন্তু যদি বাতাসে কার্বন মনোক্সাইড এই সমস্ত বিষাক্ত গ্যাস মিশে থাকে তাহলে কিন্তু মানুষের শ্বাসকষ্ট হবে, তার পাশাপাশি ফুসফুসের বিভিন্ন রোগ হবে, মানে শরীরের ক্ষেত্রে অনেক একটা অসুবিধাজনক সৃষ্টি করবে। তারপরে দূষিত বাতাসের কারণে কিন্তু অ্যাসিড বৃষ্টিও হয়। এই যে আমরা বলি না অ্যাসিড বৃষ্টিতে কী করে? মাটি যে আছে মাটিটাকে নষ্ট করে দেয়, উর্বর ক্ষমতা নষ্ট করে দেয় মাটির। তারপর আমাদের যে স্মৃতিসৌধ আছে যেমন তাজমহলের মধ্যে দেখবে স্পট পড়ে গেছে, হ্যাঁ, ওটা ক্যান্সার স্টোনও বলা হয়। ওরকম কিন্তু অ্যাসিড বৃষ্টি হলে ওগুলোর মানে স্মৃতিসৌধদেরও কিন্তু ক্ষতি করে। তারপরে হচ্ছে যে মাটির উর্বরতা নষ্ট করে, বললাম জলাশয়ে মাছ মেরে ফেলে আর স্মৃতিসৌধের ক্ষতি করে। ওকে, কটা পয়েন্ট লিখে দেবে, হয়ে যাবে। সৌরশক্তি 2টি ব্যবহার, দেখো সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা যায়। বিদ্যুৎ তৈরি করে আমরা আলো,
পাখা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চালাতে পারি। একটু আগে আমি বললাম এগুলো। সোলার কুকারও আমরা ব্যবহার করতে পারি, যেটা আমরা রান্নাবান্না কাজ করার জন্য ব্যবহার করি। সোলার ওয়াটার হিটারও ব্যবহার করতে পারি। প্লাস্টিক বর্জ্য কীভাবে আমাদের মাটি আর জল সম্পদকে নষ্ট করে দেয়? প্লাস্টিক সহজেই কিন্তু পচে না, একটু আগে আমি বললাম, বা মাটির সাথেও মিশে না। এটি মাটিতে থাকলে পরে গাছের মূলের বৃদ্ধি ও জল চলাচলে কিন্তু বাধা দেয়। অন্যদিকে নর্দমা তারপর জলাশয়ে যদি জমে তাহলে জল চলাচলের পথ কিন্তু আটকে যায়। এই যে বন্যা হয়, বন্যা হওয়ার মেন কারণ কী বলো তো? জলের যেখানে জল আসে নদীটা তো ভেতর থেকে ভরে গেছে। এবার যদি বৃষ্টি হয় স্বাভাবিক, সেই নদীটা যদি ভরাট থাকে তাহলে জলগুলো তো সমতলে চলে আসবে, অর্থাৎ যেখানে বাড়িঘর আছে সেখানে ঢুকে যাবে, তাই না? এই যে অনেক কারেন্ট, আসামে এত বড় একটা বন্যা হয়ে গেছে, ওখানকার মানুষজন কত রকমের খাওয়ার দাওয়ার বাড়িঘর সব কিছু ওদের ভেঙে চলে গেছে। কত কষ্টকর একটা পরিবেশ। এটা মেনলি কারণ হয় যে নদী বাঁধ এগুলোর জন্যই কিন্তু হয়। তো এরপরে কি রয়েছে যে মানুষ, তাহলে মানুষকে কী করতে হবে? সাবধান থাকতে হবে, গাছপালা অবশ্যই ভালো করে লাগাতে হবে যাতে গাছপালা ঠিকঠাক থাকে, আর প্লাস্টিক এগুলোর ইউজ একটুকে কমিয়ে দিতে হবে, ঠিক আছে? তাপবিদ্যুৎ আর জলবিদ্যুতের মধ্যে দুটো পার্থক্য। তাপবিদ্যুৎ তৈরিতে আমরা কয়লা বা খনিজ তেল পোড়ানোর মাধ্যমে তাপবিদ্যুৎ বা জলবিদ্যুৎ তৈরি করি, আর জলবিদ্যুৎ তৈরি করার জন্য প্রবহমান জলের স্রোত ব্যবহার করা হয়, তাই এটাতে দূষণ হয় না। আর তাপবিদ্যুতে কাঁচামাল ফুরিয়ে যেতে পারে, কিন্তু জলবিদ্যুতের উৎস যেটা জল কখনোই শেষ হয় না, ঠিক আছে? এরপরে আমরা 4 বা 5 নম্বরের প্রশ্ন দেখে নেব। পরিবেশ সংরক্ষণে আমাদের কি কি ভূমিকা নেওয়া উচিত? সিম্পল, পরিবেশ সংরক্ষণে আমাদের গাছ লাগাতে হবে, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেখানে সেখানে প্লাস্টিক আবর্জনা এগুলো ফেলা যাবে না। তারপরে ধরো প্লাস্টিক পুড়াই যে না প্লাস্টিক, সেটাও কিন্তু করা অনেক ক্ষতিকারক, কারণ প্লাস্টিকের যে ধোঁয়া সেটার থেকে অনেক টাইপের ক্যান্সার হয়। সায়েন্স বলে যে 52 রকমের ক্যান্সার কিন্তু হতে পারে যদি আমরা প্লাস্টিক পোড়াই। তাহলে পরিবেশকে সুরক্ষিত রাখতে আমাদের নিম্নলিখিত পথগুলি নিতে হবে। বৃক্ষরোপণ করতে হবে, অপ্রচলিত শক্তির ব্যবহার করতে হবে। অপ্রচলিত শক্তি কেন? কারণ আমরা একটু আগেই জানলাম যে অপ্রচলিত শক্তি কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করে না, তাই না? যেমন সৌরশক্তি, জোয়ারভাটা শক্তি, বায়ু শক্তি, এগুলো কিন্তু কোনো রকম পরিবেশের ক্ষতি করে না, তাহলে এগুলোকে ইউজ করতে হবে। তাহলে প্রচলিত শক্তির ব্যবহারটাকে কমিয়ে নিতে হবে, ওকে? এরপরে নেক্সট, অপ্রচলিত শক্তি বা নতুন শক্তির উৎসগুলির সুবিধা আলোচনা করো। সেম একই কথা বারবার আসবে যে সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি এগুলো আমাদের অপ্রচলিত শক্তি। পরিবেশ বান্ধব, এরা কোনোদিনও পরিবেশের ক্ষতি করে না, এরা পরিবেশের উপকারী করে। পরিবেশে এমন না যে বাতাসে পুরা বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিচ্ছে যেটাতে আমাদের মানুষের বা বিভিন্ন প্রাণীর ক্ষতি হচ্ছে, এরকম তো কিছু না, তাহলে এগুলো পরিবেশ বান্ধব। তারপর পুনর্ব্যবহারযোগ্য, এগুলো আমরা প্রতিনিয়ত প্রকৃতিতেই তৈরি হতে পারি। যেমন সৌরশক্তি সূর্যের আলো থেকে তৈরি হচ্ছে, তাহলে এটা আমাদের পুনর্বীকরণ, এটা শেষ হবে না। মাটি কিভাবে দূষিত হয় এবং মাটির সংরক্ষণ সম্পদ রক্ষার উপায়গুলি কী কী? মাটি কিভাবে দূষিত হয়, এবার তুমি বলো তো কীভাবে দূষিত হয়? এতক্ষণ তো এটাই পড়ালাম যে মাটির মধ্যে যদি প্লাস্টিক আমরা বেশি ইউজ করি, বা মাটির মধ্যে ধরো বিভিন্ন যে রাসায়নিক সার আছে যেগুলো আমরা বাগান বা বিভিন্ন কৃষিক্ষেত্রে ইউজ করি, রাসায়নিক সার, ওগুলো কি ভালো? না, একদমই ভালো না, কারণ মাটির উর্বরতাকে নষ্ট করে দিচ্ছে। এবার ওই সারে যখন বৃষ্টি হচ্ছে, ওই সার বা ওই ভূমি থেকে যখন জলটা বয়ে যখন নদীতে যাচ্ছে এবং নদী বা বিভিন্ন বড় বড় জলাশয় মিশছে, ওখানকার কিন্তু যে ছোট ছোট জীব আছে জলাশয়, এবার তোমরা সবাই জানো জলের মধ্যে কিন্তু মাছ আছে, মাছ বা আরও ছোট ছোট শ্যাওলা বা বিভিন্ন জীবাণু ব্যাকটেরিয়া আছে, তাহলে তারা কি হবে? মারা যাবে। এই জন্য দেখবে এখন মাছের পরিমাণটাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে এই জলের জন্য, কারণ মাছগুলো মারা যাচ্ছে, ওকে? হয়ে গেল। প্লাস্টিক পলিথিন ফেলা, কারখানার বর্জ্য ফেলা, অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটার ফলে কিন্তু দূষিত হয়, এগুলো লিখে দেবে একই পয়েন্ট, ওকে? এরপরে আমাদের জীবনে জল সম্পদের গুরুত্ব এবং জল সংকট দূর করার উপায়গুলি লিখো। জল সম্পদের গুরুত্ব কি? জল ছাড়া কোনো জীব কি বাঁচতে পারে? না, জল জলের আরেক নাম জীবন আমরা বলি, তাই তো? তাহলে কোনো একটা প্রাণী বা জীবকে বেঁচে থাকার জন্য কিন্তু জল দরকার। জল সম্পদের গুরুত্ব, জল ছাড়া কোনো প্রাণী বা উদ্ভিদ বাঁচতে পারে না। পানীয় জল, কৃষিকাজ, রান্না করা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের জলের দরকার অপরিসীম, বা জল ব্যবহার অপরিসীম। জল সংকট দূর করার উপায় কি? টিউবওয়েলের বা কলের জল অপ্রয়োজনীয় খোলে না রাখা, অর্থাৎ বিনা কারণে নল খুলে চলে গেলাম, জল পড়ছেই নষ্ট হচ্ছে, এরকম করা যাবে না। জল যতটা দরকার ততটা ইউজ করো, এরকম করতে হবে। তারপর বৃষ্টির জল সংরক্ষণ, প্রথমের দিকে বললাম বৃষ্টির জল আমরা সংরক্ষণ করতে পারি।
এরপরে ভবিষ্যতের জন্য শক্তির সম্পদ বাঁচিয়ে রাখা প্রয়োজন কেন? দেখো, বর্তমানে আমরা শক্তির জন্য মূলত কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল। এবার এগুলো যদি আমরা বেশি ব্যবহার করি, প্রথমেই বললাম, তাহলে এগুলো ফুরিয়ে যাবে। তাহলে ফুরিয়ে গেলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা তো কিছুই পাবে না, তাদের তো অনেক অসুবিধা হবে। তো ওদের কথা মাথায় রেখে আমাদের কিন্তু লিমিটেড, মানে আমাদের ভেবেচিন্তে জিনিস ব্যবহার করতে হবে, যাতে তাড়াতাড়ি ফুরিয়ে না যায়। এগুলি প্রকৃতির সীমিত সঞ্চয় এবং একবার ফুরিয়ে গেলে কোটি কোটি বছরেও কিন্তু ফিরে পাওয়া সম্ভব নয়। কেন? কারণ আমি বললাম যে কয়লা বা জীবাশ্ম জ্বালানি এগুলো তৈরি করতে 15-16 কোটি বছর কিন্তু লেগে যায়। তাহলে তো সম্ভব না তৈরি হওয়া। আমরা যদি এইসব বেশি বেহিসাবিভাবে এগুলি ব্যবহার করে ফেলি, তবে ভবিষ্যৎ প্রজন্মের শক্তির চরম সংকট দেখা দেবে এবং পরিবহন, বিদ্যুৎ ব্যবস্থা সব কিছুই কিন্তু স্তব্ধ হয়ে যাবে, মানে স্টপ হয়ে যাবে। আর কি করতে পারবে ওরা? পারবে না। তাই শক্তির অপচয় রোধ করে অপ্রচলিত শক্তির দিকে কিন্তু নজর দিতে হবে। এরপরে নেক্সট বলেছে যে হাসপাতাল, একটি আদর্শ বিদ্যালয় বা সমাজ গঠনে সামাজিক সম্পদ কিভাবে কাজ করে। দেখো, সামাজিক সম্পদ মানে কি? আমাদের সমাজকে ভালো করার জন্য যে সমস্ত জিনিসগুলি রয়েছে সেগুলোকে আমরা বলবো সামাজিক সম্পদ। যেমন স্কুল বা বিদ্যালয়, তারপর বলবো হাসপাতাল বা লাইব্রেরি, এগুলোকে বলা হয় সামাজিক সম্পদ। ঠিক আছে? দেখো, বিদ্যালয় বা লাইব্রেরি যদি বলি, শিশুদের কি করা হয়? শিক্ষাদান দেওয়া হয় আর চরিত্র গঠন করা হয়, অর্থাৎ জীবনে কি করে চলতে হবে, সঠিক একটা যে শিক্ষা সেটা আমরা কিন্তু বিদ্যালয়ে দেওয়ার চেষ্টা করি বা বিদ্যালয়ে দেওয়া হয়। হাসপাতাল আর স্বাস্থ্যকেন্দ্রে মানুষের চিকিৎসা দিয়ে জীবন রক্ষা করা হয়। এখন কোনো যদি ভয়ানক রোগ হয় বা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে অবশ্যই আমরা কোথায় যাই? স্বাস্থ্য ভালো রাখার জন্য হসপিটালে যাই। তাহলে হাসপাতাল হচ্ছে সামাজিক সম্পদ। এই সম্পদগুলি কোনো এক নজরে নয়, তাই সবাই মিলে এগুলি যত্ন নিলেই কিন্তু একটা সুস্থ আর একটা সুন্দর সুস্থ সমাজ কিন্তু গড়ে উঠবে। এরপর নেক্সট, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লিখতে বলছে। প্রকৃতিতে জল, বায়ু, মাটি, উদ্ভিদ আর খনিজ সম্পদের মধ্যে একটি স্বাভাবিক ভারসাম্য রয়েছে। ঠিক আছে? এবং ভারসাম্য রয়েছে, আর মানুষ যখন অতিরিক্ত লাভের আশায় কি করবে? অসচেতনভাবে গাছ কেটে চলে যাবে, কী হবে? নদী নালার জল দূষিত হবে এবং অতিরিক্ত খনিজ সম্পদ তুলে নিবে, তখন কিন্তু প্রকৃতির যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণরূপে কিন্তু ভেঙে যাবে। ফলে খরা হবে, বন্যা হবে। গ্লোবাল ওয়ার্মিং কি বলো তো? গ্লোবাল কথাটার মানে হচ্ছে আমাদের বিশ্ব, আর উষ্ণায়ন, ওয়ার্মিং কথাটার মানে উষ্ণায়ন, অর্থাৎ আমাদের পৃথিবী যে কি হচ্ছে, যে মানে প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলবো গ্লোবাল ওয়ার্মিং। এটা মেনলি গাছ কাটার জন্যই হচ্ছে, কারণ বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা ধীরে ধীরে বেড়ে চলেছে, সেই জন্য আমাদের পৃথিবীর কি হচ্ছে? গরম হয়ে যাচ্ছে, উষ্ণ হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে? বা বিশ্ব উষ্ণায়নের মতো বড় একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটবে। তাই সুস্থভাবে টিকে থাকতে গেলে প্রাকৃতিক সম্পদের অপচয় বন্ধ করতে হবে বা পরিমিত করতে হবে এবং সঠিক ব্যবহারের নিশ্চিত করে আমাদের পরম কর্তব্য। ওকে, তাহলে দেখো, এই চ্যাপ্টারের যে মেন বিষয়, অর্থাৎ পুনর্বীকরণ, অপ্রচলিত শক্তি, প্রচলিত শক্তি, সৌরশক্তি, এই সমস্ত বিষয়গুলি কিন্তু তোমরা মন দিয়ে পড়বে। আর মানে এতটা যে কোশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করলাম, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, তো বাড়িতে মন দিয়ে পড়বে। ওকে, আর সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা অনেক স্কুলে স্টার্টও হয়ে গেছে আর অনেক স্কুলে শুরু হবে, তো তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিও আর খুব ভালো থেকো।